দেখো, লাস্ট দুটো পার্ট যদি তোমরা কভার করে নিয়ে থাকো, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এতটা ধৈর্য ধরে সমস্তটা করেছো। এবার আমরা লাস্ট পার্ট করব, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টার। চলো, তাহলে লাস্ট পার্টে আছে ওবি ইন গ্লোবাল কনটেক্সট। এবারে এখানে কি বলেছে? এখানে বলেছে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম সিচুয়েশনে বিভিন্ন রকম রিয়াক্ট করে, ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরো দুজন রাস্তা দিয়ে হাঁটছে, মানে একজন হাঁটছে রাস্তা দিয়ে, রাম হাঁটছে, রামের সামনে দিয়ে শ্যাম ওদিক দিয়ে অপোজিট সাইড থেকে হেঁটে আসছে, দুজনের ধাক্কা লাগলো। রাম ধাক্কা লাগার মাত্রই সরি সরি বলে দিল যে সরি সরি, ভুল হয়ে গেছে। আবার যদি রামের জায়গায় অন্য কেউ থাকতো, রামের জায়গায় যদি অন্য কেউ থাকতো, পার্সন বি, সে তখন সরি না বলে যদি একটু রকচটা হতো, সে বলতো যে আপনারই দোষ, দেখে চলতে পারেন না। তো সিচুয়েশনটা কিন্তু একটাই ছিল, ধাক্কা লাগলো মাত্র। এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া। ঠিক সেরকম ভাবে বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় একই সিচুয়েশনে, ঠিক আছে? তা যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমেরিকানরা থিম পার্ক পছন্দ করে। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম পছন্দ, বিভিন্ন রকম সংস্কৃতি, তাই জন্য বিভিন্ন রকম পছন্দ। এই ডিফারেন্সিয়েটটা এই জন্যই দেখা যায় যে আমেরিকানরা থিম পার্ক পছন্দ করে কিন্তু ফ্রেঞ্চরা করে না। আবার পেরুর মানুষরা কথা বলার সময় একটু কাছাকাছি আসতে পছন্দ করে, কিন্তু আমেরিকার মানুষরা একটু দূরে দূরে কথা বলতে বেশি ভালোবাসে, ঠিক আছে? দূরে সরে যায়। ম্যানেজাররা, ইউএস এর ম্যানেজাররা কি করে? নিজেদের একটা লাক্সারিয়াস প্রাইভেট চেম্বার রাখে, ওটাই পছন্দ করে তারা, সেপারেট লাক্সারি প্রাইভেট চেম্বার। কিন্তু জাপানের মানুষরা কি করে? জাপানের মানুষরা মনে করে যে একসাথে কাজ করলেই ভালো, কোনো উচ্চ আধিকারিক নিম্ন আধিকারিক ওরকম কোনো ব্যাপার নেই, সব মানে সব এক জায়গাতেই। ওদের কোনো প্রাইভেট চেম্বার থাকে না, ওরা একসাথেই বসে কাজ করে, ঠিক আছে? আবার আমেরিকান স্টুডেন্টদের প্রথম থেকেই ছোটবেলা থেকেই শেখানো হয় যে ব্যক্তি কেন্দ্রিক, নিজেরটা শুধু ভালো বোঝো, নিজের ভালোটা বোঝো, নিজে গ্রো করো লাইফে, এটাই। আবার সেখানে জাপানের বাচ্চাদের শেখানো হয় যে টিম প্লে করতে, ঠিক আছে? একসাথে টিম ওয়ার্ক করতে শেখানো হয়, যাতে কিনা জিনিসটা আরো ভালো হয়। তো বিভিন্ন রকম দেশের বিভিন্ন রকম চিন্তাধারা, বিভিন্ন রকম ডিসিশন সেইভাবেই চলছে। তো এইরকম একটু পার্থক্য দেখাই যায়, ঠিক আছে? এক একটা দেশের এক এক রকম পার্থক্য। এই পার্থক্যের উপর ভিত্তি করে কিছু বিশেষ ব্যক্তিত্ব আছেন, যারা যারা কিনা নিজের মতামত ব্যক্ত করেছেন তাদের বিভিন্ন লেখার মাধ্যমে। সেই বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা তারা করেছেন, সেই ডিসিশন তারা যা দিয়েছেন, সেগুলোই এবার আমরা এক এক করে দেখে নেবো। চলো নেক্সট। দেখো, সংস্কৃতি বোঝা কিন্তু অতটাও সহজ কাজ নয়, ঠিক আছে? যেমন অর্থনীতি, রাজনীতি, এগুলো বইতে লেখা থাকে, এগুলো পড়লেই বোঝা যায়। বিভিন্ন দেশের রাজনীতি এক এক রকম, অর্থনীতি এক এক রকম, ঠিক আছে, লেখা আছে, পড়লে বোঝা যাবে। কিন্তু সংস্কৃতি, এটা কিন্তু লেখা থাকে না, বা কেউ মানে লিখেও তারা ঠিকভাবে এক্সপ্লেন করতে কেউ পারে না নিজেরা। কেননা নিজেদের সংস্কৃতি নিজে সেইভাবে করাই যায় না। একটা মাছ যেমন জলে থাকে অথচ সে জানে না জল কি, ঠিক আছে, কিন্তু সে জলে থাকে, ঠিক হচ্ছে আমাদের সংস্কৃতিটা হচ্ছে সেরকমই, যে আমরা জানি কিন্তু আমরা সেইভাবে কাউকে বোঝাতে পারবো না, বা আমরা কারোর সংস্কৃতি সেভাবে বুঝতে পারবো না, কারণ তার জন্য অনেক গভীরে গিয়ে গবেষণা করতে হয়। আর সেই গভীরে গিয়ে গবেষণা করেই কিছু স্টাডি করেছেন কিছু ব্যক্তিত্ব, সেটাই আমরা দেখে নিই। চলো, তবে এটা কিন্তু ডিফিকাল্ট কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, ক্লাকহোন এবং স্ট্রডব্যাক, এই দুই ব্যক্তি তাদের গবেষণার মাধ্যমে ছটা বেসিক কালচারাল ডাইমেনশন লিখে গেছেন, ঠিক আছে? বেসিক কালচারাল ডাইমেনশন লিখে গেছেন ছটা। সেই ছটা বিভিন্ন দেশের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষা করেই জানিয়েছেন, ঠিক আছে? তার মধ্যে প্রথম হচ্ছে রিলেশনশিপ টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের প্রতি তারা তিনটে ব্যাখ্যা করেছেন, তিনটে পয়েন্ট ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? পরিবেশের প্রতি কার কেমন আচরণ পরিবেশের প্রতি। প্রথম হচ্ছে সাবজুগেশন। সাবজুগেশনটা কি? সাবজুগেশন হলো এমন যে কিছু দেশ এমন মনে করেন যে প্রকৃতির কাছে তারা বশ্যতা স্বীকার করে নেয়, যে প্রকৃতিতে যা হবে তাই মেনে নিতে হবে, নিয়তির কাছে সব হেরে যায়, নিয়তিতে যা আছে তাই হবে, যা হবে দেখা যাবে, যা আছে তাই, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে নিয়তির কাছে হার স্বীকার করে যাওয়া প্রকৃতির কাছে, ঠিক আছে? আর একটা পয়েন্ট হচ্ছে ডমিনেটিভ।
ডমিনেটিংটা কি? এই ডমিনেশনটা হচ্ছে সেটা যেখানে কিছু দেশ আছে যারা মনে করেন নিজেদের হাতে সবকিছু, আমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করছি, ঠিক আছে, মানে নিজেদের লাইফ তৈরি করছি, লাইফ সার্কেল পাল্টাচ্ছি। তো নিজেদের হাতে সবকিছু, নিজেরা চাইলে চেঞ্জ করতে পারি, নিজেরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, তারা এরম মনে করে। তারা প্রকৃতির কাছে বশ্যতা স্বীকার করে না, তারা মনে করে পরিবেশকে আমরা চেঞ্জ করে দেবো, আমরা কর্তৃত্ব বহন করে চলে তারা। আর একটা প্রকৃতি হচ্ছে থার্ড, হারমোনি। এনারা এই অনুসারে কিছু কিছু দেশ মনে করে যে না তো প্রকৃতির হাতে সমস্তটা, না তো আমাদের হাতে সমস্তটা, প্রকৃতির হাতে কিছুটা আছে, আমাদের হাতে কিছুটা, আমরা নিজেদের মতো চেষ্টা করব, নিজেদের মতো পরিশ্রম করব, নিজেদের মতো, আর প্রকৃতির কাছে যেটা আছে বা যে ক্ষমতাটা সেটা অনুযায়ী হলে হবে। তারা ভারসাম্য রেখে চলতে পছন্দ করে। বোঝা গেল? তাহলে এই তিনটে পয়েন্ট খুব ইজি। নেক্সট দেখো, ক্লাকহর্ন আর স্ট্রাডব্যাকের যে 6টা ডাইমেনশন আছে তার মধ্যে থেকে প্রথমটা আমরা করলাম, এবার সেকেন্ডটা হচ্ছে টাইম ওরিয়েন্টেশন। টাইম ওরিয়েন্টেশনে কি বলা হয়েছে? টাইম ওরিয়েন্টেশনে বলা হয়েছে যে দুটো টাইমে হয়, ঠিক আছে, সরি তিনটে ভাগে হয়। দেখো, প্রথম ভাগে বলা হয়েছে 3 ধরনের লোক হয়, ঠিক আছে। একজন, কেউ কেউ কিছু দেশ পছন্দ করে যে আমার কাছে বেশি সময় নেই, আমরা কম সময়ের জন্য কাজ করব, বেশি কাজ করব, মানে কম সময়ের লক্ষ্য, ঠিক আছে, শর্ট টাইম লক্ষ্য ওদের থাকে, আর শর্ট টাইমে বেশি মানে কাজ করবো খালি, চলো। আর কিছু মানুষ মনে করে, যেমন জাপানের মানুষরা কি করে, তারা দীর্ঘমেয়াদী লক্ষ্য, তাদের ফিউচারকে তারা প্রায়োরিটি দেয়। তাহলে প্রথম যেটা ওয়েস্টার্ন কালচার, তারা কাকে প্রায়োরিটি দিচ্ছে? তারা বর্তমানকে, ঠিক আছে, যে শর্ট টাইমে কাজ করতে হবে এখন, এখন প্রেজেন্ট। আর জাপানিজরা কি করছে? ফিউচার ওরিয়েন্টেড, তারা ফিউচারকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তারা মনে করছে যে লং টার্মে যাতে ভালো লাভ হয় তার জন্য নিজের দক্ষতা প্রমাণ করতে হবে, নিজেকে দক্ষ হতে হবে, ফলে লং টার্মে ভালো হবে, ফিউচারে ভালো হবে, এরকম একটা ব্যাপার। আবার কিছু কিছু কালচার আছে, যেমন ইতালিয়ানরা, তারা অতীত ঐতিহ্য এগুলোকে প্রিজার্ভ করে রাখতে পছন্দ করে, এগুলো নিয়ে এগুলো রক্ষা করতে পছন্দ করে, এগুলো নিয়ে থাকতে পছন্দ করে, ঠিক আছে। তৃতীয় ডাইমেনশনে যা বলা হয়েছে তা হচ্ছে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেশন। অ্যাক্টিভিটি ওরিয়েন্টেশন হিসেবেও তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ডুইং অর অ্যাকশন, দ্বিতীয় হচ্ছে বিইং অর লিভিং, আর তৃতীয় হচ্ছে কন্ট্রোলিং অর রিস্ট্রেনিং। এবার দেখো, প্রথম ডুইং অর অ্যাকশন কি বলেছে? ডুইং অর অ্যাকশন, এই ধারণা অনুযায়ী মানুষ মনে করে যে আমি অনেক বেশি পরিশ্রম করব, অনেক বেশি হার্ড ওয়ার্ক করব, আর ফলে আমি আমার স্যালারি বাড়বে, আমার পদোন্নতি হবে, ঠিক আছে, প্রমোশন হবে, এইটা আশা করে। তাহলে ডুইং আর অ্যাকশন, তারা অ্যাকশনের মাধ্যমে কাজ করে, হার্ড ওয়ার্ক করে প্রত্যাশা করছে যে উঁচু স্থান পাবে, পদোন্নতি, প্রমোশন পাবে, আর স্যালারি পাবে। দ্বিতীয় বলেছে বিইং অর লিভিং, এই জাতীয় মানুষরা, এই জাতীয় এমপ্লয়িরা কি বিলিভ করে? তারা বিলিভ করে বর্তমানটাকে, যে আস্তে আস্তে কাজ করে, আস্তে আস্তে তাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে আস্তে আস্তে এনজয় করে করে, বর্তমানটা উপভোগ করতে করতে, মানে কাজ করব, নিজের লাইফও বাঁচবো, চলো, অত কি, অত মানে স্যালারি বাড়ানোর অত ইচ্ছে নেই, ঠিক আছে, চলো, চলছে চলছে। আর লাস্ট হচ্ছে কন্ট্রোলিং অর রিস্ট্রেনিং। এই পিপলরা কি করে? এরা কিন্তু, যেমন ফ্রেঞ্চ পিপল, এরা কিন্তু নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে, এই বেশি স্যালারি বা প্রমোশনের লোভ এদের দেখানো যাবে না। এরা কিন্তু লাইফটাকেও এনজয় করে, আবার লজিক্যালি মানে বাস্তববাদী হয়ে যখন যেটা প্রয়োজন তখন সেটা সেরকম ভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটিটা 3 ধরনের হচ্ছে, ডুইং অর অ্যাকশন, আবার বিইং অর লিভিং, যারা বাঁচছে ভালো মতো, আস্তে আস্তে কাজ করছে, লাইফটাকে এনজয় করছে, আর কন্ট্রোলিং, যারা নিজের সময় মতো কন্ট্রোল করতে পারছে, যখন যেটা তখন সেটা করতে পারছে। তাহলে 3টে ডাইমেনশন আমরা পড়ে নিলাম, নেক্সট 3টে পড়ি, চলো। দেখো, ক্লাকহর্ন আর স্ট্রাডব্যাকের 4 নম্বর ডাইমেনশনে বলা আছে নেচার অফ পিপল, ঠিক আছে, মানুষের প্রকৃতি হিসেবে 3 ভাগে ভাগ করা হয়েছে। মানুষের প্রকৃতি হিসেবে কিভাবে 3 ভাগ করা হয়েছে? দেখো, প্রথমত তৃতীয় বিশ্বের দেশগুলো, অর্থাৎ তৃতীয় বিশ্বের বললে ভুল হবে, বলা উচিত যে উন্নয়নশীল, যেটা কিনা উন্নয়ন করতে চলেছে, মোটামুটি ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে,
ইন প্রোগ্রেস আছে যে কান্ট্রি গুলো, তারা মনে করেন যে মানুষ ভালো, গুড, ঠিক আছে, পিপলদের গুড হিসেবে এ করা হয় যে ভালো, ঠিক আছে, তাদেরকে অত রেগুলেশন, অত কন্ট্রোল, অত স্ট্রিক্ট রেগুলেশন প্রয়োগ করে না তাদের উপর। আবার সোভিয়েত ইউনিয়ন এরা মনে করে মানুষরা জেনারেলি এভিল, জেনারেলি বাজে, খারাপ, তাই তারা স্ট্রিক্ট পলিসি মানে অ্যাপ্লাই করে রাখে, ঠিক আছে, তাদের কাজ করানোর জন্য, কাজ হ্যান্ডেল করানোর জন্য। আচ্ছা, আর নর্থ আমেরিকানরা কি মনে করে? নর্থ আমেরিকানরা মাঝামাঝি, তারা পিপলদের ভালো মনে করলেও তারা সতর্ক থাকে সবসময় যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। তো এটাই হচ্ছে ফোর্থ ডাইমেনশন। এবারে ফিফথ, কনসেপশন অফ স্পেস। এটা অনুযায়ী কি বলেছে? এইটা অনুযায়ীও 3 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ক্লার্ক হর্ন আর স্ট্রডব্যাক নিজেদের 6টা ডাইমেনশনকে প্রত্যেকটাকে এক একটাকে 3 ভাগে ভাগ করেছে। কনসেপশন অফ স্পেস বলছে যে জাপান কালচার যেমন খুব ওপেন, ঠিক আছে, 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ হচ্ছে কিছু কিছু কালচার খুব ওপেন, তারা সামনাসামনি কাজ করতে ভালোবাসে, মানে পাবলিকলি একসাথে বসে কাজ করতে, যেমনটা আমি বলেছিলাম। আবার সেই অনুযায়ী আমেরিকানরা কি করে? প্রাইভেট স্পেস পছন্দ করে, প্রাইভেট স্পেস সবসময় প্রেফার করে, প্রাইভেট স্পেস একা একা, সবসময় একটু গোপনীয়তা বজায় থাকবে এরকম। কিন্তু জাপানরা খুব খোলামেলা, ওপেন মাইন্ড এরকম। আবার কিছু কিছু দেশ কি করে? কিছু কিছু দেশ মিক্স ওরিয়েন্টেড হয়। মিক্স ওরিয়েন্টেড মানে একদম গোপনীয়তাও না, আবার একদম খোলামেলাও না, ঠিক আছে, লিমিটেড প্রাইভেসি রাখে। তাহলে এটা হচ্ছে মিক্সড ওরিয়েন্টেশন। তাহলে কি হলো? 3টে ভাগ। প্রথম ভাগ খুব ওপেন, খুব ওপেন থাকে, মানে একসাথে বসেই পাবলিকলি সমস্ত বিজনেস করতে ভালোবাসে। দ্বিতীয় ভাগ খুব প্রাইভেট স্পেস রাখে, আমেরিকানরা খুব প্রাইভেট স্পেস পছন্দ করে। আর তৃতীয় ভাগে কি করে? তৃতীয় ভাগে লিমিটেড প্রাইভেসি, কিছুটা প্রাইভেসি, একদম খোলামেলা না, আবার একদম একদম সমস্ত কিছু বাধ্যবাধকতাও নেই, ঠিক আছে, লিমিটেড প্রাইভেসি রেখে, অল্প গোপনীয়তা রেখে কাজ করে। চলো নেক্সট আর লাস্ট 6th নম্বর ডাইমেনশন দেখো। ক্লার্ক হর্ন আর স্ট্রডব্যাকের 6th ডাইমেনশনে বলা হয়েছে ফোকাস অফ রেসপন্সিবিলিটি। লাস্ট, এই ফোকাস অফ রেসপন্সিবিলিটিতে কি বলা হয়েছে? অবভিয়াসলি আমরা দেখে আসছি 6টা ভাগের প্রত্যেকটাতে 3টে ভাগ করা হয়েছে, এখানেও 3 ভাগ। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ ওরিয়েন্টেড, আর তৃতীয়টা হচ্ছে হায়ারার্কিক্যাল। এবারে 3টে ভাগে বলা কি হয়েছে? প্রথমত হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ কিছু মানুষ মনে করে, কিছু দেশ মনে করে, যেমন আমেরিকানরা মনে করে নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবো, নিজের উন্নতির জন্য নিজে দায়ী থাকবো, নিজের ক্ষতির জন্য নিজে দায়ী থাকবো, একাই। বললাম যে ওরা ব্যক্তি কেন্দ্রিক, তাই। আর কিছু দেশ আবার মনে করে দল ভিত্তিক, মানে তারা কোনো কিছু রিওয়ার্ড পেলেও লোকেদের সাথে, নিজের টিমের সাথে ভাগ করে নিতে পছন্দ করে, ঠিক আছে, গ্রুপ ওরিয়েন্টেড। আবার কিছু কিছু দেশ না তো পুরোপুরি ব্যক্তি কেন্দ্রিক, না তো পুরোপুরি দল কেন্দ্রিক, তারা কিছুটা নিজের তারা একটা শ্রেণী বা একটা ক্লাস, একটা লেভেল, একটা কাস্ট ওই নিয়ে থাকে, মানে শুধু নিজেদের শ্রেণীটুকু, নিজেদের কাস্টটুকুর ওপর দায়িত্ব নেবে, তাদের ক্ষতি ভালো সমস্ত কিছুর দায়িত্ব নেবে, এরকম একটা ব্যাপার থাকে। পুরোপুরিও ব্যক্তিভিত্তিক না, পুরোপুরিও দলভিত্তিক না, মাঝামাঝি, নিজের শ্রেণীটুকুর দায়িত্ব নেবে এরকম, ঠিক আছে। চলো তাহলে স্টাডি অফ ক্লার্ক হর্ন এন্ড স্ট্রডব্যাকের 6টা ডাইমেনশন আমরা কিন্তু জেনে নিলাম। চলো নেক্সট কি আছে? হফস্টেড ফ্রেমওয়ার্ক। জি হফস্টেড 1,16,000 এমপ্লয়ীদের নিয়ে একটি গবেষণা করে। এই 1,16,000 এমপ্লয়ি 7টি ভিন্ন দেশের বসবাসকারী ছিল, ভিন্ন দেশের অধিবাসী ছিল। আর এই 1,16,000 এমপ্লয়ি IBM এ কাজ করতো, একই কোম্পানিতে কাজ করতো। এই যে হফস্টেড, ইনি বেছে নিয়েছিলেন একই কোম্পানির লোকজনকে, যাতে কর্মক্ষেত্রের পরিবর্তনের জন্য আচরণগত কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, যাতে পুরো পরিষ্কার বোঝা যায় যে সংস্কৃতির পরিবর্তন, সংস্কৃতির পার্থক্যের জন্যই তাদের আচরণগত পার্থক্য, এটা যাতে পুরো পরিষ্কার বোঝা যায়, তাই জন্য তিনি একই কোম্পানির এমপ্লয়ীদের নিয়েছিলেন, যাতে শুধু সাংস্কৃতিক পার্থক্যটা চোখে আসে। বোঝা গেল? চলো নেক্সট। আর ইনি কি করেছিলেন? ইনি 4টে ডাইমেনশন প্রকাশ করেছিলেন। যেমন আমরা দেখেছিলাম ক্লার্ক হর্ন আর স্ট্রডব্যাক, তাদের ডাইমেনশন ছিল 6টা, আর প্রত্যেকটা ডাইমেনশনে 3টি করে ভাগ ছিল। কিন্তু হফস্টেড কি করেছেন? হফস্টেড
চারটে ডাইমেনশন প্রকাশ করেছে আর প্রত্যেকটা ডাইমেনশনে দুটি করে ভাগ। চলো এবারে ভাগগুলো দেখে নেওয়া যাক। দেখো, হোপস্টেড ফ্রেমওয়ার্ক অনুযায়ী প্রথম যে ডাইমেনশনটা তিনি বলেন ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস কালেকটিভিজম। এটি এই ফ্রেমওয়ার্কটাকে তিনি দুভাগে ভাগ করেন। প্রথম হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ যেসব মানুষরা শুধু নিজেদের ইন্টারেস্ট, নিজেদের পার্সোনাল অ্যাচিভমেন্ট, নিজেদের গ্রো করা, নিজেদের ব্যাপারে ভাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আর কালেকটিভিজম যারা একসাথে থাকতে পছন্দ করে, সবাইকে সহযোগিতা করতে পছন্দ করে, টিম টিম টিম। ঠিক আছে, আর তাহলে এটা দুভাগ হলো। দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে পাওয়ার ডিস্টেন্স। পাওয়ার ডিস্টেন্স কেউ উনি দুভাগে ভাগ করেছে, লো পাওয়ার ডিস্টেন্স, হাই পাওয়ার ডিস্টেন্স। লো পাওয়ার ডিস্টেন্স তারা সেই দেশগুলো যারা কিনা মানে যেখানে কিনা উচ্চ পদস্থকারী আর নিম্ন পদস্থকারীর মধ্যে অনেক কোনো ব্যবধান নেই, তারা সবাই একসাথে মিলেমিশে কাজ করে। আর হাই পাওয়ার ডিস্টেন্স কারা, যারা কিনা মানে এখানের কর্মকর্তাদের দেখবে, ভারতেই বলা যেতে পারে, ভারত আর ভেনেজুয়েলা এর উদাহরণ, যে হাই পাওয়ার ডিস্টেন্স মানে এখানের কোনো নিচু পদস্থানকারী ব্যক্তি উচ্চ পদস্থানকারী ব্যক্তির সাথে সহজে কথা বলতে পারে না। একটা তাদের মধ্যে ব্যবধান, দূরত্ব দেখা যায়, তাদের সমস্ত কিছু আলাদা আলাদা। মানে উচ্চ পদস্থকারী কর্মকর্তাদের ক্যান্টিন আলাদা, নিম্ন পদস্থকারী যারা কাজ করে নর্মাল তাদের ক্যান্টিন আলাদা, তাদের ওয়াশরুম আলাদা, এরকম একটা ব্যবধান, অনেকটা ব্যবধান দেখা যায়। ঠিক আছে, এটা হলো পাওয়ার ডিস্টেন্স। নেক্সট, হোপস্টেড ফ্রেমওয়ার্কের থার্ড পয়েন্ট আনসার্টেনটি অ্যাভয়েডেন্স। আনসার্টেনটি অ্যাভয়েডেন্স কেও দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে বলা হয়েছে কিছু দেশের মানুষ রিস্ক নিতে খুব পছন্দ করে, তাদের বোরিং লাইফ পছন্দ না। আর দ্বিতীয় ভাগে বলা আছে কিছু দেশের মানুষ এমন হয় যাদের রিস্ক নিতে পছন্দ নয়, তারা একই কাজে সন্তুষ্ট, একটাই বোরিং কাজই ঠিক আছে, তারা তাতেই সন্তুষ্ট, তারা সেটা করতেই ভালো লাগে, তাদের রিস্ক নিতে পছন্দ নয়। এবং ফলে কি হয়, সেই সমস্ত দেশের লোকদের জব চেঞ্জ করা, বারবার জব চেঞ্জ করার হারও কম থাকে। ঠিক আছে, আর এটাও মাথায় রাখতে হবে যে যেখানে ঝুঁকি কম, যেখানে রিস্ক কম, সেখানে লাভও কম, কিন্তু তবু তারা তাতেই সন্তুষ্ট থাকে। চলো নেক্সট পয়েন্ট হচ্ছে মাস্কিউলিনিটি ভার্সেস ফেমিনিটি। এখানেও দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে বলা আছে যে কিছু দেশের মানুষ এমন হয় যেখানে নারীরাও পুরুষ স্বভাব সুলভ, মানে নারীরাও খুব অ্যাগ্রেসিভ হয়, খুব মানে রকচটা টাইপের, যেরকম পুরুষদের স্বভাব কিছুটা ধারণ করে, তারা তাদের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। আবার কিছু দেশের পুরুষরাও নারীদের মতো স্বভাব ধারণ করে, যেমন খুব কেয়ারিং হয়, সম্পর্ককে গুরুত্ব দেয়, জীবনকে গুরুত্ব দেয়। এরকমও কিছু দেশের পুরুষেরা নারীর স্বভাব, এই সমস্ত স্বভাব ধারণ করে। সুতরাং এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পেজে চলে যাই। পরবর্তীকালে কিন্তু হফস্টেড আরো তিন ভাগ বলে গেছেন, আরো তিনটি ভাগে বিভক্ত করে গেছেন এই ডাইমেনশন গুলোকে। প্রথম ভাগ হচ্ছে শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, দ্বিতীয় ভাগ হচ্ছে কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটিভ, আর তৃতীয় ভাগ হচ্ছে ইন্ডালজেন্স ভার্সেস রেস্টুরেন্ট। দেখো, প্রথম ভাগে যেটা বিভক্ত করেছে শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, এটা কিন্তু পরবর্তীতে, প্রথমে কিন্তু এই চারটে ডাইমেনশনই, ঠিক আছে, তারপরে এই পরবর্তীতে আরো তিনটি ভাগ বলে গেছে। প্রথমে শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, এখানে বলা হয়েছে কিছু দেশের মানুষ শর্ট টার্ম পরিকল্পনা করেন, ঠিক আছে, সেই হিসাবে কাজ করেন, আর কিছু দেশের মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করেন লং টার্ম, সেই হিসাবে কাজ করে। ঠিক আছে, লং টার্মকে বেশি প্রায়োরিটি দেয়। আর কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটিভ, সেখানে বলা হয়েছে কিছু দেশের মানুষ পরিমাণকে গুরুত্ব দেয়, ঠিক আছে, কোয়ান্টিটিভ পরিমাণকে বেশি গুরুত্ব দেয়, যে বেশি পরিমাণে হয়েছে নাকি কাজ। আর কিছু দেশের মানুষ দক্ষতাকে গুরুত্ব দেয়, যে যেই কাজটা হয়েছে সেটা একদম উন্নত ভাবে, মানে বেস্ট ভার্সনটা হয়েছে কিনা, দক্ষভাবে হয়েছে কিনা, ঠিক আছে, গুণগত মান আর কি, গুণগত মানটা তার বেস্ট কিনা। তৃতীয় ভাগে বলা হয়েছে ইন্ডালজেন্স ভার্সেস রেস্ট্রেন্ট, কিছু দেশের মানুষ জীবনকে উপভোগ করতে ভালোবাসে, আর কিছু দেশের মানুষ জীবনে নানা রকম সামাজিক নিয়ম কানুন আবদ্ধ থাকে, নানা রকম নিয়ম কানুনে আবদ্ধ থাকে, জীবনকে বেশি উপভোগ করতে ভালোবাসে না, মানে করে না আর কি, ওটাই কালচার ওখানে, এরকম চলে আসছে। তো এই তিনটি ভাগেও বিভক্ত করেছিলেন। তো প্রথমত হফস্টেড চারটে ডাইমেনশন
বলে গেছেন, তারপরে পরবর্তীতে এই 3টি ডাইমেনশন আরো বলে গেছে। ঠিক আছে, চলো নেক্সট। আমরা চলে এসেছি শেষ পর্যায়ে, লাস্ট পেজ। জেনে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট তথ্য। গ্লোব ফ্রেমওয়ার্কে 1993 সালে একটা রিসার্চ প্রোগ্রাম হয়, যেটা ছিল হচ্ছে গ্লোবাল লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার এফেক্টিভনেস। ঠিক আছে, এখানে 62টা দেশের 825টা অর্গানাইজেশন নিয়ে একটা সার্ভে করা হয়, মানে একটা অ্যানালাইসিস হয়, তাদের 825টা অর্গানাইজেশনের তথ্য নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করা হয়। তার উপর ভিত্তি করে যে 9টি ডাইমেনশন তুলে ধরা হয়, ঠিক আছে, তার মধ্যে ম্যাক্সিমামটা হফস্টেডের ডাইমেনশনের সাথে সাদৃশ্যপূর্ণ, পুরো ম্যাচ খায়। ঠিক আছে, কিন্তু আরো দুটো এক্সট্রা ডাইমেনশন অ্যাড করা হয়, হিউম্যান ওরিয়েন্টেশন আর পারফরমেন্স ওরিয়েন্টেশন। হিউম্যান ওরিয়েন্টেশনে এটা বলা হয় যে একটা সমাজের মানুষ একজন অন্যজনের প্রতি কতটা করুণাশীল, কতটা দয়ালু, এই সমস্ত কিছু। ঠিক আছে, কতটা সাপোর্টিভ। আর পারফরমেন্স ওরিয়েন্টেশনে এইটা বলা হয় যে একটা সমাজ তাদের মানুষের প্রতি, বা একটা সমাজের মানুষ তাদের উন্নতির, ঠিক আছে, উন্নতির প্রতি বা কাজের পারফরমেন্স বেটার করার প্রতি কতটা উৎসাহ প্রদান করে, কতটা মোটিভেশন যোগায় একটা সমাজ, সেই সমস্ত কিছু বলা হয়। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের হোল একটা চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার আজকে আমাদের কমপ্লিট হলো। আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তাদের বেঙ্গলি পিডিএফ, ইংলিশ পিডিএফ যা যা লাগবে আমাকে মেল করে দিও, আমি তাদের পাঠিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। চলো, আবার দেখা হবে নেক্সট চ্যাপ্টারে। টাটা।